একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে। আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে, ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল। বিশেষ করে এই আমাদের গাড়িতে কিন্তু ওই যে সার্জিস আলম ভাই ছিল, তাদেরকে মেরে ফেলার জন্য। এদিকে আজ আওয়ামী লীগ গৃহযুদ্ধের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। রাতের বেলায় সমন্বয়কদের গাড়িতে আক্রমণ করে ডক্টর ইউনূস পড়েন মহাবিপদে। চারদিক তুলপার হয়েছে, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। কেন এত লাশ পড়ে থাকছে বিভিন্ন জায়গায় সে বিষয়ে তদন্ত করতে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না সরকারের তরফে। ভাববার তাহলে কি কারণ আছে? এমন ব্যক্তিরা, শক্তিশালী পক্ষরা এই সব ব্যক্তির মৃত্যু ঘটিয়ে সব লাশ ফেলে রাখছেন। বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত ঐক্যের ডাক দেওয়ার সময় এসেছে, জেগে ওঠার সময় এসেছে। স্পষ্ট কথা, বিএনপির যে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, তিনি বলেছেন ধীরে ধীরে মুখোশ উন্মোচিত হচ্ছে। মেটিকুলাস ডিজাইন বলুন বা নির্বাচন বলুন। মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? আমি তো জানি ধমকাইছে, অস্বীকার করো, ধমকায় নাই। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও, দাবি করা হচ্ছে 1 মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বলাই যেতে পারে যে বিশ্বের বিভিন্ন দেশ শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের পাশেই রয়েছে। পুরস্কার প্রদানের মাধ্যমে, পুরস্কার প্রদানের ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবেই কিন্তু প্রমাণিত। যে পুলিশকে দিয়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেই পুলিশকে মবের অভিযোগের ভিত্তিতে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এটা মবের মূল্যক হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের 10 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। একদিকে এনসিপি নেতাদের উপর সরাসরি প্রভাব পড়তেছে, অন্যদিকে আওয়ামী লীগকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে। আওয়ামী লীগ কর্মীরা এক প্রকার গৃহযুদ্ধের ডাক নিয়ে তারা কিন্তু প্রকাশ্যে আসে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে উত্তাল রয়েছে। যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে যায় এবং আমরা প্রতিনিয়ত দেখতে পারি সমন্বয়কদের উপর আক্রমণ হয়। সার্জিস, হাসনাত, তাদের গাড়ির উপর আক্রমণ করা হয়েছিল গত কিছুদিন আগে। আজকে রাতেও কিন্তু অনেক ঘটনা ঘটে। সবকিছু দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দেশের বর্তমান অবস্থা এবং আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা, শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না, বা এই সম্পূর্ণ ভিডিওটি না দেখে বা না বুঝে কেউ কিছু মন্তব্য করবেন না। আসুন আমরা কথা বলছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। শুরুতেই যেটি জানতে চাই, বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সুস্থির কোনো লক্ষ্যে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিভাঙ্গা একটা হলো, হাতিবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, লালমনিরহাটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি, আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটি কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন। তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো।
তো এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসমাপ্ত থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না। পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন, আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশই লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা, তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। আইন যখন বিচার করবে, সেই বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছি। পটিয়ার ঘটনাটা দেখেন, আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি? পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে রাজনৈতিক নেতাকে বললেই হতো, ভাই আপনার লোকের এই কাজটা করতেছে, আপনি দেখেন তো। এখানে পুলিশগিরি করা কি ছিল? ওই ওসিগিরি করা কি ছিল? তদন্ত করবে ওসি তো দমন করবে না। ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে? কে ক্ষমতা দিয়েছে? বাংলাদেশের সিআরপিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে? কোথায় লেখা আছে? আমার কথাটা হচ্ছে, থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে? থানার মধ্যে ঢুকলো কি করে? ওই ছেলেগুলো ঢুকলো কেন? ঢুকতে দিল কেন? এখন আপনি যে কথাগুলো বলছেন, সমস্যা তো ওইখানে, পুলিশ তো ভয়ে আছে। না না, পুলিশ যদি ভয়ে থাকে, তাহলে পুলিশ যদি ভয়ে থাকে, তাহলে পুলিশ আঘাত করতে গেল কেন? সে আঘাত প্রাপ্ত হইতো, দেখতো। আপনি আঘাত দিতে গেলেন কেন? আপনি আঘাত দেওয়ার ক্ষমতা আপনার নাই। পান্না ভাই, আপনি আমাকে মারতে পারেন, এটা আপনি অপরাধ করছেন, মারা না। কিন্তু আমি তো উল্টা আঘাত করতে পারি না আপনাকে। আপনি যখন জীবন সংখ্যা তো কি হয়েছে? জীবন হানির সংখ্যা হলে আপনাকে থানা, এই কতগুলো জিনিস মিস ওয়ার্ড আমরা এমন ভাবে করি। আপনি থানাতে একজন লোককে ধরে নিয়ে আসবে কেন? থানা ঢুকবে কেন? সেটা সেই প্রশ্রয় সরকার দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে, তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন। আমি সেই কথাই বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন? থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানা ব্যবহার কেন করেন? থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিআরপিসিতে কোথায় দেওয়া হয়েছে? কেন মানুষের মধ্যে প্রত্যাশা? কেন সরকার বড় মুখে গ্রেফতার করেন? কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন? গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে। বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান নাই। এখন তো বলবেন সংবিধান মানেন, কিছু মানেন না। সংবিধানে শপথ নেন, আবার শপথ নেন না। আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি, প্রকাশ শেখ বলে বেড়ান। তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে, গল্প করতে পারে, চা খেতে পারে, সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে, তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে না কেন? ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন? কারণ এত আইন তো নাই, কোনো আইন তো নাই। তাহলে সেটার জন্য তো দায়ী কে? এখন আপনি ধরেন এই সরকার কি করেছে? এনবিআর কি করেছে? এনবিআর অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে, কতগুলো দুর্নীতিবাদ ব্যবসায়ীদেরকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে। তো এই যে বিশ্বাসগত সরকার করতেছে, এগুলা করে কি সরকার পার পাবে? শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি। এই যে বেআইনি কাজগুলো করা হচ্ছে, তাহলে এর মাধ্যমে কি? আগে সরকার গুম খুন করতো, এখন আপনি রিমান্ড করেন। আগে সরকার মানুষকে গুম করে মেরে ফেলতো, খুন করে ফেলতো, এখন আপনি মব জাস্টিস করতেছেন। একই জিনিস চলছে। তো তাহলে পার্থক্যটাকে, যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো, সংগঠিত হলো, যে আন্দোলন ক্রিয়েট করা হলো, যার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো, তাহলে এখনো যদি সে আগের ধারাবাহিকতা চলে, বরঞ্চ আগে মব ভায়োলেন্স ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স, এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে। বলা হচ্ছে আগের সরকার সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ, তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ। কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে? বিএনপি একটি অংশ করছে, আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন নেতা করছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছিল। তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয়? প্রতারণা কে করছে? হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন। এনে বিএনপি না মানতেছে কেন? এনসিপি না মানতেছেন কেন? রাষ্ট্র তো নিয়ন্ত্রণ এনসিপি করে না, রাষ্ট্র তো নিয়ন্ত্রণ বিএনপি করে না। এটা শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়েছে ডক্টর ইউনূস, এই জবাব ডক্টর ইউনূস দিবে। ডক্টর ইউনূস আজকে দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছেন, সংবিধান বরখেলাপ করতেছেন, বড় বড় গলায় বলতেছেন। তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি। তারা আইনকে অপপ্রয়োগ করতেছে, তারা যা খুশি তা করতেছে। তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে, ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে। এগুলো তো ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটার দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে। এই যে বিশৃঙ্খল অবস্থাগুলো, এই যে আনরেস্ট গুলো, এগুলো কি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা, ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের? না ভাই, প্রশ্নগুলো এভাবে করেন কেন? বলতে পারেন এগুলো কেন হচ্ছে? হয়ে যায়। আচ্ছা, কেন হচ্ছে? আপনি কেন কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত? কেন হচ্ছে জি, ওইটা প্রশ্ন করার উত্তর দিচ্ছি। এটা কেন হচ্ছে? একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে।
যে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে। এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য। জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আজ নতুন সরকার গঠন করার। জুলাই বিপ্লব 5ই আগস্ট সরকার পতনের পরপরই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের দায়িত্ব না, তাদেরকে ক্ষমতা দেয় নাই একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কাকতালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা, অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা মিক্সড সরকার, না মার্শাল ল, না বিপ্লবী, না কোনো কিছু, না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে। এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি। আজকে ডক্টর ইউনূসের সরকার আছে, কেন্দ্রের সরকার আছে, কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কটিয়া দিতে নাই। বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই, উচ্চ কক্ষে অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দমতম বারক শহীদ হয়ে গিয়েছে। আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক, আমিন। আমরা বলেছি যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন, আরো কিছু কিছু দল 14 দলের নামে যারা সারা বছর সারা যুগ আওয়ামী লীগের সহযোগিতায় ছিল, তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল, কখনো 14 দলের নামে, কখনো 13 দলের নামে, কখনো বিভিন্ন রকমের দলের নাম, আমি নাম নেব না। তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে, সারাদিন আলোচনা করে খানা পিনা খায়, সন্ধ্যাবেলা চলে যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। এইভাবে আমি বলেছিলাম যদি সংস্কারের আলোচনা চলতে থাকে, কবে সংস্কার একত্রিত করে সনদ সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা এই সবচাইতে বড় প্রবক্তা এই সংস্কারের। আমরা 31 দফা প্রণয়ন করেছি। এই সরকার দায়িত্ব নেওয়ারও আরো 1-1.5 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জনসভার মধ্য দিয়ে সে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। সেনাপ্রধানকে নিয়ে নানান মহল নড়ে চড়ে বসেছে এবং সেনাবাহিনীর জরুরি সংস্কার আলাপ সামনে আনার সময় হয়েছে। একটা সহজ বিষয়, সেনাবাহিনী নিজেরাও নড়ে চড়ে বসেছে। আমি আসছি সেদিকে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে নানান বিষয়ে কথা বলা হয়েছে। নির্বাচনে এই করবে সেই করবে, তারা প্রস্তুত, তারা মব নাকি সহ্য করে না এবং ভবিষ্যতে করবে না। তারা কোন জিনিসকে মব বলছে কে জানে। হাসিনাকে যে আমরা ধাওয়া করেছি, পিটিয়েছি হাসিনা বাহিনীকে, তাহলে ওটাও মব, একই ছাঁচে ফেলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, জনরোষ কখনো মব নয়, জনরোষ মাস্ট বি রেসপেক্টেড। তবে হ্যাঁ, সরকার শুড ট্রাই টু কন্ট্রোল, এটা হচ্ছে বাস্তব, কিন্তু এটাকে মব বলা যাবে না। এখন মব তাদের ভাষায় মব, আমার ভাষায় যেটা বিপ্লবী জনতা, বীর জনতা, তারা যে কাজটা করে এই কাজটা সেনাবাহিনী আগে ভাগে করে দিলে তো আর মব বলা লাগে না। সাপোজ এক আওয়ামী সিএসি বা এক আওয়ামী গুন্ডাকে ছাত্র জনতা ধরে নিয়েছে, ধরে পুলিশে দিয়েছে, তো ওই গুন্ডাকে সেনাবাহিনী আগে ধরতো, অথবা সেনাবাহিনী বলুক যে এরকম সন্দেহভাজন কাউকে ধরা প্রয়োজন হলে আমাদের কল দিলে আমরা মুহূর্তের মধ্যে এসে ধরে নিয়ে যাব, তাহলে তো আর ওই মব শব্দ উচ্চারণই দরকার হয় না। এটা তো বলেন না। তো দর্শক, আমাদের বিপ্লবের বর্ষপূর্তি কাছাকাছি চলে এসেছে। এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে নানান পরিকল্পনা নানান মহল করছে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছেন, আপনারা দেখেছেন, যে চুপ্পুকে জয় বাংলা করে দিতে হবে, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে হবে। এখন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে হবে না কাকে বানাতে হবে, এর প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করে নানান প্রস্তাব আসতে পারে, জনগণ বা রাজনৈতিক দলগুলো মেনে নিলে সেটা হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। বাট চুপ্পু সরছে, চুপ্পুকে ছাত্র জনতা গায়ের জোরে সরাবে, স্বাভাবিকভাবে না, আহ্বান জানাবে, পদত্যাগ করুন, বঙ্গভবন ঘেরাও করবে। এখন চুপ্পু যে নির্লজ্জ, চুপ্পু যে একটা খারাপ এজেন্ডা নিয়ে আছে, এটা তো সহজে বুঝি, যে চুপ্পুর আপা হাসিনা পালিয়েছে আর চুপ্পু পালায়নি, চুপ্পু এখন আছে। চুপ্পুর সব আত্মীয় স্বজন, বস, সহকর্মী সবাই তো পালিয়েছে,
চুপে একে কেন বসে আছে? তিনি পদত্যাগ করে চলে যান। কিন্তু না, ওই কিভাবে ষড়যন্ত্র করা যায়, দুর্বিসন্ধি বাস্তবায়ন করা যায়, এই ধান্দায় আছেন। শেখ হাসিনার সাথে বঙ্গভবনে বসে কথা বলে। এবং এই চুপ্পু আরেকটা বিষয় হচ্ছে আমাদের সেনাপ্রধান আমাদের বিপ্লবের পক্ষের, এটা ঠিক আছে, আমরা জানি। আমরা বরং তাকে রেসপেক্ট দিতে চাই, তাকে ফিল্ড মার্শাল বানাতে চাই, কিন্তু তিনি সেই লাইনে আসছেন না। তিনি উল্টো পাল্টা কাজ করছেন, তিনি হাসিনার কাজ করছেন। আরেকটা সহজ বিষয় দেখেন, হাসিনার আত্মীয় এবং হাসিনা 15 বছর সবকিছু দলীয়করণ করার পর যাকে সেনাপ্রধান বানিয়েছে, তিনি কোন মাপের বিশ্বস্ত হাসিনার কাছে এবং কোন মাপের দালাল, এটা বুঝতে কি বড় এক্সপার্ট হওয়া দরকার? না। যেমন হাসিনা 2008-9 সালে সরকার গঠন করেছে। এখন 9 সালে সরকার গঠন করার কিছুদিন পরে যদি কাউকে সেনাপ্রধান বানানো দরকার হয়, তখন হয়তো একজন ভালো লোক, নিরপেক্ষ লোককে বানানো দরকার হতে পারে। কারণ কি, হাসিনা 2009 সালে সরকার গঠন করেছে 2001 সালের পর, মানে 8 বছর পর। এই 8 বছরে তো আর হাসিনা সেনাবাহিনীতে তার দালালদের প্রমোশন দিয়া ওই প্রধান বানানোর জায়গা নিতে পারেন নাই। অতএব এখানে একজন ভালো লোককে বানাতে হবে। অতএব যিনি 2009, 10, 11, 12 সালে ছিলেন, এমনকি ইকবাল করিম ভুইয়ারা সিনিয়রিটির বিবেচনায় হয়েছেন, তারাও তুলনামূলক ভালো ছিলেন, রাইট? হাসিনার খাস লোক এটা বলা যাবে না। কিন্তু হাসিনা যখন ক্ষমতা এসেছে তখন এই ওয়াকাররা তো বড় অফিসার ছিলেন না, আহামরি বড় ছিলেন না। সেই 9 সাল থেকে প্রমোশন পেয়ে 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 আজকে 2025 সালে হয়েছে। এর মানে হাসিনা নার্সিং করে করে এই পর্যায়ে এনেছে, আত্মীয় বানিয়েছে, বিশ্বস্ত বানিয়েছে, শেষে এসে হাসিনার দুঃসময় দায়িত্ব দিয়েছে। তো একে বিশ্বাস করা কঠিন। বিপ্লবের পক্ষে থাকলেও পরবর্তীতে সেই বিপ্লবের পক্ষে তো বাধ্য হয়ে থেকেছে। পরবর্তীতে যে উল্টাপাল্টা কিছু করবে না এর কোনো গ্যারান্টি নেই। তো এই ফিলিংসটা পলিটিশিয়ানদের মধ্যেও, অ্যাক্টিভিস্টদের মধ্যেও, দেশ বিপ্লবী জনতার মধ্যেও কাজ করছে। এই সেনাপ্রধানকে নিয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে, এবং সেনাপ্রধানকে নিয়ে সিদ্ধান্ত আসতে হলে আগে চুপ্পুকে খেতে হবে। এই জন্য চুপ্পুর কপালে বিপদ আছে। পিনাকি ভট্টাচার্যের ভিডিও যারা বুঝেছেন, আশা করি তারা ধরতে পেরেছেন যে চুপ্পুকে কিভাবে জয় বাংলা করা হবে, এবং সেটা হতে পারে 3 আগস্ট, 4 আগস্টের মধ্যে। 5 আগস্টের আগেই ঘটনা ঘটাতে হবে, যাতে 5 আগস্ট আমরা চুপ্পুকে লাথি মারার মধ্য দিয়ে উদযাপন করতে পারি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন সেনাবাহিনী এই কথাবার্তা বলছে, সেনাবাহিনী নিজের একটা কথা বলছে, গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মানে সেনাবাহিনী সদস্যরা গুমের সাথে জড়িত ছিল। ওয়াকার নিজে আয়নাঘর দেখতে দেয়নি, সে ডিজিএফআই এখনো আছে। তাহলে বিচার এখনো কেন হয়নি? বিচার হবে আইন অনুযায়ী, মানে ভবিষ্যৎ। অথচ 1 বছর হয়ে গিয়েছে, কার বিচার হয়েছে, কাকে ধরেছে, তেমন ব্যবস্থা নিতে পারেনি। আচ্ছা, এই পুলিশ আকাম করেছে বলে এখন পুলিশ সংস্কার হচ্ছে। সেনাবাহিনী আকাম করেছে, তাদের বিচার হবে, এটা তারাই বলছে, তারা অনেকে বরখাস্ত করেছে, এখন তাদের সেনাবাহিনী সংস্কার কেন হবে না? বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, এই সেনাবাহিনী দলীয়করণ হয়ে গেছে, এটা সংস্কার কেন হবে না? সব ক্ষেত্রে সংস্কার আলাপ তুলছে, কিন্তু আমরা সেনাবাহিনী সংস্কার আলাপ কেন তুলছি? ভাই, সেনাবাহিনী তো আমাদের আস্থার প্রতীক, এটাই তো দেশ রক্ষার মূল শক্তি। মারামারি বাঁধলে তো আর আমরা পারবো না বাঁশের লাঠি দিয়া, এটা তো করবে সেনাবাহিনী। এবং সেনাবাহিনীকে জনগণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আস্থা রাখে, এবং অপরাধীরা সবচেয়ে বেশি ভয় পায়। মানুষ মনে করে, পারসেপশন, যে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করা যায়, পুলিশ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সেনাবাহিনীকে টাকা দিয়ে ম্যানেজ করা যায় না। সেনাবাহিনী যাকে ধরবে তাকে পিটিয়ে লাল করে দেবে, পারসেপশন বাংলাদেশে। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে। তাহলে সেই সেনাবাহিনীকে কেন সংস্কার করা জরুরি না? কেন করা হবে? অবশ্যই সেনাবাহিনী সংস্কার কমিশন গঠন করা উচিত। সাবেক সেনা অফিসার কুমিল্লায় পিটিয়ে এক নারী এবং তার 2 সন্তানকে মেরে ফেলা হয়েছে। আরেকজন খুব অসুস্থ, হসপিটালে চিকিৎসাধীন আছেন। মানে আমরা সাম্প্রতিক সময়ে মবের পক্ষে সম্মতি উৎপাদন করছি অনেকেই, আমরা জানি না এর প্রভাব সমাজে কি হতে পারে। এই ঘটনাটা একটু যদি জানি, সেটা হচ্ছে এইরকম, এবং খুব টিপিক্যাল। আমরা ইনফ্যাক্ট এটা নতুন, এই সরকারের সময় যেভাবে নতুন মব তৈরি হচ্ছে নতুন করে, সেগুলো না, এটা আমাদের খুব ট্র্যাডিশনাল মব। কেউ কোনো অপরাধ করেছে, অপরাধী অভিযুক্ত মোটামুটি নিশ্চিত হওয়া গেলে বা হাতে নাতে ধরা গেলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলা জায়েজ আছে। এটা আমাদের সমাজের পারসেপশন ফ্রম এ ভেরি লং পিরিয়ড। খুব ছোটবেলা থেকে জানি, পত্রিকায় নিউজ দেখেছি, পিটিয়ে ডাকাত মেরে ফেলা হয়েছে, চোর মেরে ফেলা হয়েছে, এখানেও তাই। এবং এই যে অভিযুক্ত পরিবার, এই নারী, ওখানে সরেজমিন রিপোর্ট দেখলাম আমি প্রথম আলোতে, সেখানে তারা গেছেন, এবং সরেজমিন রিপোর্টে মনে হয়, বা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, এটা কোর্ট দ্বারা প্রমাণিত হওয়ার আগে কাউকে বলা যাবে না, কিন্তু যথেষ্টই নিশ্চিত হওয়া যায় যে এরা মাদক কারবারের সাথে জড়িত বহু বছর ধরে, অন্তত 2 দশক, অনেক টাকা বানিয়েছেন, অনেক সম্পদ বানিয়েছেন। এবং মাদকের ব্যবসা বিভৎসতম অপরাধগুলোর একটা, কারণ এটা সমাজটাকে নষ্ট করে দেয়, সমাজের এনার্কি তৈরি করে, কোনো সন্দেহ নেই, এগুলো নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। এখানে যেটা হয়েছে, তারা ব্যবসা করতে তাদের মানুষের ক্ষোভ ছিল, কিন্তু এখানে একজন ইউপি সদস্যের সাথে আসলে তার সংঘাত হয়েছে একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে, এবং সেটা নিয়ে 2 পক্ষের মধ্যে, যিনি মাদক ব্যবসা করেন বা নিহত যে পরিবার বলা হচ্ছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, চড় থাপ্পড় মারা হয়, এবং সেই ক্ষোভে যিনি মা, এখানে মা এবং তার 2 সন্তান মারা গেছেন, মা
যিনি অভিযুক্ত তাদের পক্ষের লোকজনকে চড় মেরেছেন ঝগড়ার একটা পর্যায়ে, এবং সেটারই মাসুল নেওয়া হয়েছে খুব ইন্টারেস্টিংলি তাদের মাদকের ব্যবসাজনিত ক্ষোভকে উস্কে দিয়ে, মানে মানুষের মধ্যে ক্ষোভ আছে সেটাকে উস্কে দিয়ে পিটিয়ে মাথা থেতলে ইট দিয়ে মেরে ফেলা হয়েছে। ইট দিয়ে মাথা থেতো করা হয়েছে। খবরটা নিউজে যখন পড়লাম তখন একটা গান আছে কবি সুমনের পিটিয়ে মারা নিয়ে, কাঁদতে দে শিরোনামে। ওটা শুরুটা এরকম, একখানা ইট যদি পাওয়া যেত নোংরা মুখটা করতাম থেতো। তাই করা হয়েছে, একজন নারী তার সন্তানদের মাথা থেতো করে দেওয়া হয়েছে ইট দিয়ে। আমরা এতটা ব্রুটাল হয়ে উঠি যখন একটা মানুষকে মেরে ফেলতে যাই। ট্রেডিশনাল সে একই যুক্তি এখানে আছে। এরা মাদক ব্যবসায়ী এবং পুলিশের ভাষ্য আছে, তাদের নামে মামলা আছে, তারা গ্রেফতার হয়েছিল, তারা বেরিয়ে এসছে, একই গল্প, সব জায়গায় একই গল্প। আমরা যারা পিটিয়ে মারাকে সমর্থন করি তারা ঠিক এই যুক্তিগুলো দেই। আমাদের ল এনফোর্সার যে এজেন্সিগুলো আছে তারা ঠিকমতো কাজ করে না, তারা ঘুষ খায়, তাদেরকে ধরে না, ধরলেও বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো চলে না, তারা আবার বেরিয়ে আসে, আবার একই কাজ করে। এই একই কথাবার্তাগুলো আছে এখানেও, তাই খুবই টিপিক্যাল আছে। আমি বলছি না এখানে এটাকে সাফাই গাওয়ানো হয়েছে, কিন্তু এলাকাবাসীর টাইপ এটা। বাংলাদেশে বিভিন্ন সময় যে ধর্ষণ কাণ্ড হচ্ছে এবং বিগত সরকারের আমলেও আমরা দেখেছি, এই সরকার আসার পরে প্রথম এক বছরে যে ধর্ষণ কাণ্ড, প্রথম 24 সালে, পুরো 24 সালে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, 25 সালের প্রথম যে 6 মাস, সেই 6 মাসে তার চাইতে বেশি ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটেছে এমন জরিপ উঠে এসেছে, এমন গবেষণা উঠে এসেছে। এমন গবেষণা যখন উঠে এসেছে তখন বাংলাদেশে বর্তমানে যে ধর্ষণ কাণ্ড, সেই ধর্ষণের সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে সবাই, এবং এর দায় রাষ্ট্রের এবং সরকারের দিকে যাচ্ছে। সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সরকার বিতর্কিত হচ্ছে। এই ব্যাপারে বিবিসি একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে। ধর্ষণের অবস্থা কি বাংলাদেশে, কোন দিকে যাচ্ছে, মানবাধিকার সংস্থাগুলো কি বলছে, বিজ্ঞজনরা, বিশ্লেষকরা কি বলছেন, এবং প্রকৃত তথ্যটা আদতে কি, ধর্ষণকাণ্ডের কি বিচার হচ্ছে এখন পর্যন্ত, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। বলছিলাম বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ধর্ষণ কাণ্ড অনেক বেশি বেড়েছে। 2025 সালে সেটা ভয়াবহ আকার ধারণ করেছে। 2024-এ পুরো 12 মাসে যে ঘটনা ঘটেছে, 2025-এর অর্ধেকে অর্থাৎ 6 মাসে তার চাইতে বেশি ঘটনা ঘটেছে। সেই কারণেই সেটা নিয়ে বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। বাংলাদেশে, তার শিরোনামটা দেখে নিতে পারেন, বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা, অর্থাৎ রাষ্ট্র এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে সেই ব্যাপারে প্রশ্ন তৈরি হচ্ছে। এই শিরোনাম যখন আমরা দেখছি তখন বাংলাদেশে ধর্ষণ এবং মবের সংস্কৃতি কিন্তু অব্যাহত, কিন্তু বিচারের সংস্কৃতি তৈরি হচ্ছে না। যার উদাহরণ একদিন আগেই কুমিল্লার মুরাদনগরে যে একই পরিবারের মা, মেয়ে, ছেলেকে 3 জনকে কুপিয়ে হত্যা করা হলো, গণপিটুনি দিয়ে হত্যা করা হলো, গণমাধ্যম বলছে, গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে যে আইনের শাসনের অভাবে সমাজে সহিংসতা সাধারণ প্রবণতা হয়ে উঠেছে। মুরাদনগরে 3 হত্যার মামলা হয়নি, গ্রেপ্তার করা হয়নি কাউকে, অর্থাৎ গ্রেপ্তার নেই। এই তথ্যগুলো যখন গণমাধ্যমে উঠে আসছে তখন উদ্বেগ বাড়ারই কথা। ধর্ষণ কাণ্ড এবং ধর্ষণের যে পরিসংখ্যান, সেটা নিয়ে বিবিসি কি বলার চেষ্টা করছে। বিবিসি বলছে যে 1 সপ্তাহের মধ্যে 2টি ধর্ষণের অভিযোগ এবং সহিংসতার মাত্রা বাংলাদেশে নারীর নিরাপত্তার ইস্যুটাকে আবারও সামনে এনেছে। পরিস্থিতিটাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন মানবাধিকার কর্মী এবং নারী অধিকার নিয়ে আন্দোলনকারীরা। তারা প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের ভূমিকা নিয়ে, অর্থাৎ মানবাধিকার কর্মীরাও রাষ্ট্রের ভূমিকা ঠিকঠাক হচ্ছে না, রাষ্ট্র ঠিকঠাক মতো তার দায়িত্ব পালন করছে না, এটা বলছেন। শুক্রবার কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। সেই বিতর্কের মধ্যেই মঙ্গলবার ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে সেই ধর্ষণের ঘটনাটা ঘটেছে চাঁদা না পেয়ে। ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী জানিয়েছেন তার স্বামীকে আটক করে নির্যাতন চালিয়ে অর্থ আদায়ের জন্য ডেকে নেওয়ার পর তাকে নির্যাতন করেন। তিনি বলছেন, হ্যাগো পা ধরছি যে ভাই আপনারা আমার লগে এই কাজ করেন না, আপনাকে তো ছোট বোনের মতো কিন্তু হেরা মানে নাই। তারপরে বলেছেন আমার লগে অত্যাচার করছে, এইটা হওয়ার পর আমার বাইসে থাকার কোনো ইচ্ছাই আর ছিল না, আমি 2 বার গেছিলাম, আত্মহত্যা করতে পারি নাই। অর্থাৎ সেই নারী, আমরা জানি, গণমাধ্যমের খবর অনুযায়ী জানি যে সেই নারী 2 বার আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তারপরে ঘটনাটা জনসম্মুখে এসেছে 2 দিন পরে। এর আগে কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণ এবং তারপরে তার নগ্ন দেহ নিয়ে যে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, ধর্ষণকারী ভাই যে ভিডিও যে ছড়িয়ে দিয়েছে সে ছোট ভাইয়ের উপরে প্রতিশোধ নিতে ছোট ভাই এই কাজগুলো করেছে। এই ঘটনাগুলোর আদতে কোনো সমাধান হচ্ছে না। মুরাদনগরে ভুক্তভোগীর মায়ের সামনেই ওই ঘটনা ঘটে। তিনি বলেন, এখন আমরা বিচার চাই, বদনাম না এটা, এতে তো আমরা ময়রা যাওয়ানের কথা, এই দুনিয়ায় না থাকা তো ময়রা যাওয়ানের কথা, মুখ দেখানোর কথা, এমনটা তিনি বলেছেন। বিবিসি
বাংলাকে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের কনভেনর লাকি বাছাড় তিনি বিবিসি বাংলাকে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং ঘটনাটা আমাদের সংখ্যালঘুদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন পাড়ি দিচ্ছি, পড়ে যাচ্ছি দিনে দিনে। পরিস্থিতি নিয়ে মানবাধিকার আইনজীবী সালমানই বলেছেন, সংখ্যালঘুদের যে ঘটনাগুলো ধর্ষণ সহ ঘটছে এগুলো কিন্তু ভয়াবহ। লাকি বাছাড় আরও বলেছেন, বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট থেকে তাদের হিসাব হলো। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু, সমন্বয়কদের বিষয়, আরও অনেক বিষয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।